আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হারামজাদা, তুই আমার খেয়ে আমার পরে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিস। তুই থাক, আমি পুলিশ পাঠাচ্ছি। তোকে আমার মেয়েকে ধর্ষণ করার ইচ্ছা তোর বের করছি। শুভ মেসেজ দেখেই চমকে যায়, সে কিছুই বুঝতে পারে না। কিরে, মেসেজ দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ার কিছু নেই। এই বলে তার মোবাইলে একটা ভিডিও চালু করে, যেখানে দেখতে পাই শুভ তানিয়াকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমি এই ভিডিওটা বাবাকে দিয়েছি অন্য একটা নাম্বারে, কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করতো। একটা কথা মনে রাখিস, বিপদ যখন আসে সব জায়গায় আসে। সেদিন বাসে তোকে বলেছিলাম না আমার পরিচয় আস্তে আস্তে জেনে যাবে? এখন তোকে পরিচয়টা দিলাম। আর সেই ট্যুরের ব্যবস্থা কথা আমি বাবাকে বলেছিলাম যাতে তোকে ফাঁসাতে পারি। বাবা প্রথমে রাজি ছিল না, যখন আমি বলি যদি তুমি ট্যুরের ব্যবস্থা করো তাহলে সমস্ত খারাপ কাজ আমি ছেড়ে দেব, তখন বাবা রাজি হয়। আর শোন, এখনো তোর কিছু সময় হাতে আছে, তোর ছেলেকে বাঁচা। বাবা পুলিশ তোর ছেলের কাছেই পাঠাইছে, কারণ তুই তোর ছেলেকে ভীষণ ভালোবাসিস। তাকে ধরলে তুই এমনিতেই থানায় যাবি। তানিয়ার কথা শুনে শুভ দৌড়ে বাড়ি চলে যায়। সেখানে কাজের বর থেকে তার ছেলেকে নিয়ে আসতেই যাবে, তখনই সামনে শুভ তার ছেলেকে নিয়ে আসতেই সামনে টেবিলের ওপর একটা কাগজ দেখতে পাই। শুভ এক হাতে সেটি নিয়ে পড়তে থাকে। আমার প্রিয় শুভ, আমি তোমাকে কতটুকু ভালোবেসেছিলাম জানি না, কিন্তু বিশ্বাস করো, যখন কেউ তোমার নামে আমার কাছে খারাপ ভিডিও পাঠায় তো সেগুলো কখনো বিশ্বাস করতাম না। আমি জানতাম কখনো তুমি এমন করতে পারো না, তাই আমি সেগুলো মিথ্যে বলে আগুন লাগিয়ে দিতাম। কখনো তোমাকে বুঝতে দিতাম না শুভ, তোমার প্রতি আমার মনে কতটা বিশ্বাস পোষণ করেছিলাম তা হয়তো কোনো মেয়ে তার অন্তরে পোষণ করতে পারবে না। তুমি গরিব থাকা সত্ত্বেও আমি সেদিন তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম, শুধু এই আশায় তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমাকে আদর দিয়ে আগলে রাখবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু কখনো ভাবিনি যে তুমি আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে চলে যাবে। আমি জানি না তুমি কোন মেয়ের প্রেমে পড়ে আমাকে তাড়িয়ে দিলে, আমাকে এত কষ্ট দিলে। একদিন তুমি বুঝবে শুভ, সেই মেয়েটি আমার থেকে কখনোই তোমাকে বেশি ভালোবাসতে পারবে না। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, সেদিন তুমি আমাকে পাবে না, কারণ আমি তখন আকাশের তারা হয়ে যাব, চলে যাব না ফেরার দেশে। আমার ছেলেটাকে তুমি দেখে রেখো, তাকে কখনো মায়ের অভাবটা বুঝতে দিও না, তাকে কখনো কষ্ট দিও না, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। সেই একটা কথাটা রাখো। টেবিলের উপর বইয়ের নিচে কিছু টাকা রাখা আছে, যা আমি টিউশন করিয়ে পেতাম। সেই টাকাগুলো জমা করে রেখেছিলাম যদি কোনো কাজে লাগে এই জন্য, কিন্তু সেটি আর এই জীবনে হলো না, তাই সেই টাকাগুলো তোমাকে দিয়ে গেলাম। তুমি টাকাগুলি আমার আদনানের পেছনে খরচ করিও, খারাপ কাজে খরচ করিও না। পরিশেষে একটা কথা বলতে চাই শুভ, ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। ইতি অভাগা ভালোবাসা, আদিলা। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আদিলাকে তো শুভ বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়, তাহলে লেখাগুলি লিখলো কখন? আদিলা যেহেতু শুভর বউ ছিল তাই তার কাছে দরজার চাবি ছিল। আদিলা রাতে সেই চাবি দিয়ে দরজাগুলি সেগুলো লিখেছিল। আচ্ছা চলুন গল্পে ফেরা যাক। শুভ কাগজে লেখাগুলি পড়ে অঝরে কাঁদতে থাকে আর বলে, কেন তুই চলে গেলি? ফিরে আয়, একটা শুভ তোর জীবনে ফিরে এসেছে। আদিলা আর আসে না, আসবি বা কিভাবে? সে তো তখন চলে গেছে। এসব বলে শুভ কান্না করতে থাকে। তখনই তার কানে একটা পুলিশের গাড়ির আওয়াজ আসে। শুভ কান্না বন্ধ করে জানালা দিতে আসাতেই দেখতে পাই পুলিশ তার বাড়ির দিকে আসছে। শুভ তখন তার ছেলে আদনানকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে এসে আমি এই শহরে আশ্রয় নিই, আর আদিলা দেওয়া টাকা দিয়ে একটা রিক্সা ক্রয় করে সেটা নিয়ে আমার জীবনযাপন করতাম আর আদিলাকে খুঁজে বেড়াতাম। খুঁজতে খুঁজতে আমার জীবনের 5টা বছর অতিবাহিত হয়ে যায়। হঠাৎ একদিন রাস্তায় রিক্সা চালাচ্ছি, তখনই মাথা ঘুরে সেন্সলেস হয়ে যায়। যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পরে ডাক্তারের কাছে শুনতে পাই আমাকে মরণ ব্যাধি ক্যান্সার নামক রোগটা আমাকে আক্রান্ত করেছে। ডাক্তার সেদিন বলেছিল আমি মাত্র অল্প কয়েকটা দিন বাঁচব। যখন ডাক্তারের মুখে এই কথাটা শুনি তখন আমার মনে শুধু আদনানের জন্য চিন্তা হতে থাকে। যদি আমার কিছু হয়ে যায় তো আদনান থাকবে কার কাছে, কী খেয়ে বেঁচে থাকবে? প্রত্যেকটা দিন রাতে আদনানকে জড়িয়ে কান্না করতাম, আর কি বলতাম সেটা আপনারা জানেন, তাই বললাম না। আর জানিস তানজিলা, যেদিন আদিলাকে পেয়েছি সেদিন যে কত খুশি হয়েছিলাম তা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। আমি সেদিন আমার করা অপরাধের ক্ষমা আদিলার কাছে চেয়ে নিতাম, কিন্তু বারবার বিবেকটাই বাধা দিয়েছে আর বলেছে তুই কোন মুখে তার কাছে ক্ষমা চাইতে যাস? তুই সারা জীবন তাকে কষ্ট দিয়ে এলি, আবারও কি তাকে কষ্ট দিতে চাস?
তুই আর বাঁচবি বা কয়দিন? যদি তার কাছে ক্ষমা চাইতে যায় আর সে ক্ষমা করে যদি আপন করে নেয়, তখন কি সে পারবে তার মৃত্যু সহ্য করতে? তা কখনোই পারবে না। তাই আমি আর আদিলাকে কষ্ট দিতে চাইনি, এই জন্য তার কাছে আমি মাপ চাইনি। তার মানে ঘটনার মূল কারণ হলাম আমি। আমার জন্যই তোমাদের এই অবস্থা। আমি তোমাকে এভাবে মরতে দিব না। আমি সমস্ত ঘটনা ম্যাডামকে বলে দিব। না তানজিলা, তুমি বলবে না, আমার কসম তোমার উপর। না ভাইয়া, আমি তোমাকে মরতে দিব না। আমি বলবোই। তার মানে তুমি চাচ্ছ আমি তোমাদের জীবন থেকে সরে যাই? যদি এটা না চেয়ে থাকো তাহলে কথা দাও এই কথাগুলি আদিলাকে কখনো বলবে না। তানজিলা শেষে হার মেনে কথা দেয় শুভকে যে আমি এই কথা ম্যাডামকে বলবো না। 3 দিন পর শুভ কিছুটা মানসিকভাবে সুস্থ হয়ে তানজিলার সাথে অফিসে যায়। এই কয়দিন কইছিলি তোর কাজ কি তোর বাপে এসে করবে? দেখ তো অফিসের কি অবস্থা হয়েছে, এক হাঁটু ময়লা জমেছে। শুভ গালে হাত দিয়ে সেখান থেকে চলে এসে ঝাড়ু হাতে নিয়ে কাজ করতে থাকে। এদিকে শুভর বলা ঘটনাগুলি তানজিলা আদিলাকে বলতে চেয়েছিল, কিন্তু যখন সে শুভকে চড় মারতে দেখে তখন সে আর বলার জন্য ইচ্ছে পোষণ করে না। কাকে বলবে সে? যে তারা আঘাত করে কষ্ট দেয় তাকে বলেই বা কী লাভ হবে? তার মনে তো কোনো ভালোবাসাই নেই, আছে শুধুই প্রতিশোধের আগুন। শুভ কাজ করতে থাকে, তখন ছোট্ট দুটি হাত পিছন থেকে জড়িয়ে ধরে। কই ছিল এতদিন আব্বু? আমি আম্মুর সাথে কথা বলি, এই জন্য তুমি আমার ওপর রাগ করেছো? আমাকে আদর করো না আব্বু? আমি আর কখনোই আম্মুর সাথে কথা বলবো না। শুভ পিচ্ছি আদমিনের অভিমানের কথা শুনে তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবা এমন কথা বলে না, আমি তোমার প্রতি রাগ করিনি। তুমি তোমার আম্মুর সাথে কথা বলো দেখে আমি আরো অনেক খুশি হয়েছি। এখন থেকে তো শুধু তোমাকে তোমার আম্মুর সাথেই থাকতে হবে আর কথা বলতে হবে। আমি তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। বাবা তুমি কোথায় যাবে? যদি তুমি একদিনের জন্যও কোথাও যাও তাহলে আমি চলে যাব অনেক দূরে। আদনানের কথা শুনে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে শুভ। এদিকে পিছিয়ে আদনান বলেই যাচ্ছে, বাবা তুমি কোথায় যাবে? বলো না বাবা, বলো। শুভ কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলে, আব্বু তুমি তোমার আম্মুর কাছে যাও, এখানে দেখলে বকা দেবে। আদনান কান্না করে তার মায়ের কাছে চলে যেতেই, বাবা তুমি কান্না করছো কেন? কে মেরেছে বলো? আর স্কুল থেকে কখন আসলে? আমি স্কুল থেকে মাত্র আসলাম। আমার বন্ধু বলে যে আজ নাকি আব্বুকে অফিসে আসতে দেখেছে, তাই আব্বুকে দেখার জন্য স্কুলতে এসে পড়েছি। অতঃপর পিচ্ছি আদনান তার মায়ের গলা ধরল। আম্মু আব্বু এখন আমার সাথে এমন করে কেন? একটু আদরও করে না? জানো মা, আজও আব্বু আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল আব্বু নাকি আর আমাদের কাছে থাকবে না। কোথায় যাবে আব্বু? বলো বলো মা, বলো কোথায় যাবে? আব্বু কেন বারবার আমাকে এমন কথা বলে? বলো আম্মু। আব্বু যদি এবার একদিনের জন্যও কোথায় যায় তাহলে আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আদিলা পিচ্ছি আদনানের কথা শুনে ভাবতে থাকে, কেন শুভ এমন কথা বলে? আমি তাকে কষ্ট দিয়েছি বলে সে কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি আবার আমার ভালোবাসার মানুষটিকে হারাবো না? এ হতে পারে না, তাকে আবার আমি হারাতে পারবো না। কি হলো মা, বলো আব্বু কোথায় যাবে? তোমার আব্বু কোথাও যাবে না, আমি কোথাও তাকে যেতে দিব না। সত্যি আব্বু কোথায় যাবে না? সত্যি কোথাও যাবে না। তুমি এবার স্কুলে চলে যাও। আচ্ছা। এদিকে আদিলা পিয়নকে নিয়ে শুভকে তার কেবিনে ডাকে, আসবো ম্যাডাম? আর চেয়ারে বস। সরি ম্যাডাম, এই চরিত্রহীন চেয়ারে বসলে চেয়ারটা অপবিত্র হয়ে যাবে। মেজাজ গরম করিস না, তোকে বসতে বলছি, বস। অতঃপর শুভ একটা চেয়ার টেনে আদিলার সামনে বসে। তোকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিবি। যদি না দেয়? জানি তুই এই কথাই বলবি। যদি তুই তোর সন্তানের ভালো চাস তো সঠিক উত্তর দিবি। সন্তান কি? তোর এত কিছু শুনতে চাইনি আমি। আচ্ছা বলেন। তুই বারবার আদনানকে বলিস তুই আর আমাদের কাছে থাকবি না, তো কোথায় যাবি? নাকি নতুন কাউকে পেয়েছিস যে আমাকে দেওয়া তোর সাইনের কথা ভুলে গেছিস? ম্যাডাম আমি কিছুই বলিনি, আর নতুন কাউকে, এই বলে শুভ হাসার চেষ্টা করে। হাসলি কেন? আমি হাসার কিছু বলছি? তোর তো চরিত্রই ওইরকম। জানেনই তো, আর বলে কি লাভ? কি যেন রেগেছেন সেটা বলেন। আচ্ছা তুই আদনানকে এমন কথা কেন বলস যে তুই
আর আমাদের কাছে থাকতে পারবি না? বল, কই যাবি তুই? চলে যাব অচিন কোনো দেশে, যেখানে থেকে আপনি আর আমাকে দিয়ে গাধার মতো কাজ করাতেও পারবেন না, বা সেখানে থেকে আর আমাকে নিয়ে আসতে পারবেন না, কারণ সেখানে আপনার কোনো ক্ষমতাই থাকবে না। আরেকটা কথা, তোকে যে আমি এত কষ্ট দেই, এত অপমান করি, তবু তুই এখান থেকে যাস না কেন? নাকি সাইন করা সেই পেপারের ভয়? না ম্যাডাম, আমি এই জন্যই থাকি যে মেয়ে আমার একটু ব্যথা সহ্য করতে পারতো না, সে মেয়ে যখন আমার একটা অপরাধের কারণে গাধার মতো কাজ করিয়ে তাকে দেওয়া কষ্টের প্রতিশোধ নিতে চাই, তাহলে আমি কেন পারবো না তার দেওয়া কষ্ট সহ্য করতে, তার একটু আনন্দের কারণ হতে? আমি তো জীবনে কখনো তার মুখে হাসি ফোটাতে পারিনি, শুধু তাকে কষ্টই দিয়ে এসেছি। এখন সে আমাকে কষ্ট দিয়ে আমার জীবন্ত লাশ দেখে যদি একটু আনন্দ পায়, খুশি হয়, তাহলে আমি তার দেওয়া কষ্টগুলি সহ্য করি। শুভর বলা কথাগুলো যেন আদিতার কলিজায় গিয়ে লাগে। আসলেই তো তাকে আমি গাধার মতো কাজ করাই। হয়তো সে একটা ভুল করেছে, তার জন্য কিভাবে আমি তাকে এত কষ্ট দিলাম। আমি এত খারাপ কি করে হলাম? যাকে জীবন থেকে বেশি ভালোবাসি তাকে কি করে এত কষ্ট আমি দিতে পারলাম? এই বিরাট অফিসটার জন্যই কি আমার অন্তরে অহংকার জমে গেছে? এর জন্যই আমি আমার জানটারে কষ্ট দিলাম? আমি এই অফিস আর আমার কাছে রাখবো না। আমার জানুটাকে লিখে দিয়ে আমি তার থেকে আজ মাফ চেয়ে নেব, তাকে আজই আপন করে নিব, আমার জানটাকে আর কষ্ট দেব না। হঠাৎ আদিলার ব্যবহারে ধরন পরিবর্তন হয়ে যায়, সেটি শুভ খেয়াল করে। এমন রহস্যজনক কথা তুমি কোথায় শিখলে শুভ? তুমি তো এমন ছিলে না। সত্যি করে বলো, তুমি কোথায় যাবে? বলো শুভ, বলো, চুপ করে থেকো না, বলো শুভ। শুভ তখন বুঝতে পারে যে আদিলা এখন আর বসের রূপে নেই। মুহূর্তের মধ্যেই তার জান আদিলার রূপ তার মধ্যে এসে গেছে, কিন্তু শুভ সেটি চায় না যে আদিলা আবার তার জীবনে ফিরে আসুক, চায় না তাকে আর কষ্ট দিতে, কারণ সে যার মাত্র কয়েকটা দিনের অতিথি। তাই শুভ বিষয়টি পরিবর্তন করার জন্য বলে, ম্যাডাম, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন আমার কাজ করতে হবে, নয়তো বিনা দোষে থাপ্পড় খেতে হবে। আমি চললাম। এই বলে শুভ কাজে যায়। আদিলা তখন বলে ওঠে, প্লিজ শুভ, তুমি এখান থেকে যেও না। বলে যাও তুমি কোথায় যাবে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। পরের দিন আদিলা সকালে এসে দেখতে পাই শুভ তার কাজ করছে, কারণ শুভ অফিসেই থাকে বলে। এই শুভ শোনো, এক্ষুনি আমার কেবিনে আসবো। এই বলে আদিলা তার রুমে চলে আসে। কিছুক্ষণ পরে, ম্যাডাম আসবো? আসো, তবে এরপর থেকে কোনো অনুমতি লাগবে না। তুমি নিজের বাসা মনে করে চলাফেরা করবে। তা কি করে হয়? কোথায় আপনার রুম আর কোথায় চরিত্রহীনের আসা যাওয়া, সেটি সম্ভব না। আর কি বললেন, নিজের রুম? চরিত্রহীনের আবার বাসাও থাকে? এখনো এই কথাগুলো মনে রাখছো? কি যেন রেখেছেন সেটা বলুন। আদিলা তখন তার চেয়ার থেকে উঠে কেবিনে দরজাটা লক করে শুভর কাঁধে হাত দেয়। আপনি দরজা বন্ধ করলেন কেন? আমি আবার আপনার কোনো ক্ষতি করতে পারি? তোমার বউকে তুমি যা ইচ্ছে তাই করবে, তবে কার কি? শোনো, আজ থেকে ওই চেয়ারটা তোমার। আদিলা চেয়ার দেখায়। আপনার মাথা খারাপ হয়েছে, আমি আসি। এই বলে উঠতে যাব, তখনই যদি এক পাও আগাও তাহলে ভুলে যাব আমার কোনো ছেলে আছে। আদিলা ভালো করে জানে আদনান তার দুর্বলতা। শুভ থেমে যায়। এই তো গুড বয়, এখন যাও আমার চেয়ারে বসো। যতক্ষণ পর্যন্ত আমি উঠতে না বলবো, যদি এর কোনো এদিক সেদিক হয় তাহলে হবে না। অতঃপর আদিলা শুভকে তার চেয়ারে বসিয়ে রেখে বের হয়ে যায়। অতঃপর 3-4 ঘন্টা পর ফিরে আসে। যাও ফ্রেশ হয়ে আসো, 3-4 ঘন্টা বসে থেকে বোর হয়ে গেছো। অতঃপর শুভ ফ্রেশ হতে চলে যায়, আর ফ্রেশ হয়ে এসে দেখে আদিলা শুভর পছন্দের সমস্ত খাবার বিছিয়ে রেখে শুভর জন্য অপেক্ষা করছে। তা দেখে শুভ বের হতেই যাবে, তখন আদিলা বলল, কই যাও শুভ? আজ থেকে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকবে। আর আমি যখন কাজ করব তখন তুমি আমাকে পাশে বসে হেল্প করবে। এখন আসো, আমার সাথে খাবার খাবে। বহুদিন পর আজ তোমার জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। শুভ কোনো কথা না বলে রুম থেকে বের হতে যায়, তখনই আদিলা গিয়ে শুভর কলার ধরে টেনে এনে হালকা একটু ধাক্কা দেয়। এতে শুভর মাথাটা চেয়ারের সাথে ধাক্কা লাগে, যার কারণে শুভ মাথায় কিছুটা আঘাত লাগে, কিন্তু শুভ সেটি আদিলাকে বুঝতে দেয় না। তোর অনেক গিয়ার বেড়ে গেছে তাই না? তুই যখন কোনো অপরাধ করতি, আমি উল্টো তোর কাছে মাফ চেয়ে রাগ ভাঙাতাম। এবার অপরাধটা বড় করেছিলি, তাই তোর প্রতি রাগ হয়েছিল অনেক। ভেবেছিলাম তুই আমার কাছে মাফ চাইবি, কিন্তু তুই আমার কাছে ছোট হবি বলে আর মাফ চাইলি না। তাই তোকে কষ্ট দিয়ে তোর অপরাধ ক্ষমা করে আমি তোকে আমার ভালোবাসায় জড়াতে চাইলাম, কিন্তু তুই তা বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে চলতেছিস বলেই কেঁদে দেয়। কি অপরাধ আমি করেছি যার জন্য আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস? তোকে ভালোবেসে কি একটু সুখ পাবো না আমি আমার জীবন থেকে?
আমার জীবন থেকে তোকে বেশি ভালোবাসাটাই কি আমার ভুল নাকি? তোর জায়গায় অন্য কাউকে ভাবতে পারি না, এটাই আমার অপরাধ। আমি তোর পা ধরছি শুভ, পেছনে যা কিছু হয়েছে তা ভুলে যাও। চলো আবার আমরা নতুন করে নতুন জীবন শুরু করি। আদিলার কথা শুনে শুভ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কিন্তু তার বিবেকটা বাধা হয়ে দাঁড়ায়। শুভ তার মনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলি আদিলার কাছে প্রকাশ করতে পারে না। সে যে আর কিছুদিনের অতিথি মাত্র, তাই শুভ তার ভিতরে থাকা কষ্ট লুকিয়ে রেখে, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আপনি আমাকে ভালো করেই জানেন যে আমি না করি তা আমি কখনোই নিই না। আর আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি নিজ হাতে, আপনাকে কখনোই আমি গ্রহণ করতে পারবো না। আপনি নতুন কাউকে নিয়ে নতুনভাবে শুরু করুন। শুভর মুখে এমন কথা শুনে আদিলার পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। যার জন্য 5টা বছর তার মনে অন্য কাউকে স্থান দেয়নি, সে আজ বলছে অন্য কাউকে নিয়ে নতুনভাবে শুরু করতে। শুভর প্রতি আদিলার এই পরিমাণ রাগ হয় যাতে তাকে এখনই খুন করে ফেলবে। কিন্তু আদিলা স্বাভাবিক হয়ে বলল, তোমার কি সমস্যা আমাকে মেনে নিলে? আচ্ছা, আর তোমাকে বলবো না আমাকে মেনে নিতে। আমি অন্য কাউকে নিয়ে শুরু করব। আজ অন্তত অফিস ছুটি হওয়া পর্যন্ত আমার শুভ হয়ে থাকো। প্লিজ না করো না, এই আবদারটুকু রাখো। আদিলার মুখে অন্যজনের নাম শুনে শুভর অন্তরটা কেঁপে ওঠে, কিন্তু সে নিরুপায় হয়ে চুপ করে থাকে, কোনো কথা বলে না। অতঃপর আদিলা তাকে নিয়ে খাবারের সামনে বসিয়ে নিজ হাতে শুভকে খাওয়ায়, আর শুভ তাকে খাইয়ে দেয়। যারা শুভ একটা চেয়ারে বসে পড়ে আর মাথা ব্যথার কারণে চুপ মেরে আদিলার সামনে বসে থাকে। আদিলা নানান কিছু জিজ্ঞেস করলে শুভ কোনো উত্তর দেয় না। এইভাবে সেদিন অফিসটা ছুটি হয়ে যায়। শুভ চলো, আজ আমার বাসায় থাকবে। ম্যাডাম, অফিস টাইম শেষ, আপনি একটি আবদার করেছিলেন, তাই রাখছি, আপনি যেতে পারেন। আদিলা মন খারাপ করে চলে যায়। এদিকে শুভর মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। আস্তে আস্তে শুভ আদিলা দেওয়ার রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তার শরীরে প্রচণ্ড জ্বর আসে, যার কারণে শুভ মুখ দিয়ে আর কথা বলতে পারে না। শুভ কষ্ট করে রাতটা পার করে দেয়। সকালে তানজিলা মোবাইলে ফোন দেয়, কিন্তু কোনো কথা বলতে পারে না। তানজিলা বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। তাই পরেশান হয়ে শুভ নাম্বারটা ট্যাগ করে অফিসে চলে আসে। অতঃপর শুভ রুমে গিয়ে দেখতে পায় শুভর শরীর থরথর করে কাঁপছে। অতঃপর তানজিলা শুভর মাথা তার হাঁটুতে রাখে। শুভ আস্তে আস্তে কী যেন বলার চেষ্টা করে, তানজিলা সেটি বুঝতে পারে না। তাই মাথা নিজের দিক করে তার কথা বোঝার জন্য ঠিক তখনই পিছন থেকে, বাহ, তাহলে চলছে তোমাদের রাসলীলা। আমি আগে অফিসে না আসলে বুঝতেই পারতাম না যে যারা চরিত্রহীন তাদের চরিত্র কখনো ঠিক হয় না। ম্যাডাম আপা, একদম চুপ, একটা কথাও তুমি বলবা না। এই চরিত্রহীনকে আর আমার অফিসে রাখবো না। কি অপরাধ আমি করেছিলাম, তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে আপন করে নিতে চাইছিলাম। ভাবছিলাম এই 5 বছরের চরিত্রটা ভালো হয়েছে, কিন্তু কখনো ভাবিনি এদের মতো ছোট লোকদের চরিত্র কখনো ঠিক হবার নয়। আমি এত জনম ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তার ছবি বুকে নিয়ে প্রত্যেক রাতে আমি কাঁদতাম। আমি আর এই চরিত্রহীন ছোট লোকের জন্য আর কাঁদবো না। তোকে আজই ডিভোর্স দিয়ে দেব। যা কুত্তার বাচ্চা, তুই আমার অফিস থেকে বের হয়ে যা। এই বলে শুভর কলা ধরে টেনে তোলে জোরে ধাক্কা মারে আদিলা। আদিলা রাগের কারণে শুভর শরীরে অতিরিক্ত তাপমাত্রাও সেটা বুঝতে পারে না। শুভ আদিলা ধাক্কা খেয়ে টেবিলের ওপরে পড়েছে। টেবিলে কাঁচ থাকার কারণে তা ভেঙে শুভর মাথায় ঢুকে যায়, আর তাতে শুভর সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এদিকে আদিলা রাগের মাথায় শুভকে নানান ধরনের গালি দিতে থাকে। অতঃপর সামনে পিচ্ছে আন্নানকে দেখতে পেয়ে তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে, এই চরিত্রহীনের কোনো চিহ্ন আমার কাছে রাখবো না, যা তোরা যেখানে মন চাই সেখানে যা, এই বলে রাগে হনহন করতে করতে তার কেবিনে চলে যায়। এদিকে পিচ্ছি আদনান সেখান থেকে উঠে দৌড়ে তার বাবার কাছে গিয়ে শরীর ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, বাবা কথা বলো, তুমি রাগ করে থেকো না। আমি ওই ডাইনি মায়ের সাথে আর কখনো কথা বলবো না। বাবা আমার সাথে কথা বলো। এদিকে তানজিলা আদিলার পিছনে পিছনে তার কেবিন পর্যন্ত যায়। আদিলা ঠান্ডা মাথায় বলে, তানজিলা, তুমি জানতে সে বিবাহিত, তাহলে কেন তুমি সেই চরিত্রহীনের খপ্পরে পড়লে? আমি জানি তুমি একটা ভালো মেয়ে। ম্যাডাম আপনি যা দেখছেন বা যা ভাবছেন কোনোটাই সত্যি না। আর ম্যাডাম যে মানুষটা একবার ভুল করে, সে ভুলের শাস্তি 5 বছর ধরে সহ্য করছে। সে মানুষটা দ্বিতীয়বার সে ভুলটা কখনো করতে পারে না। ম্যাডাম আর কি বললেন ভাইয়াকে? ডিপস দিবেন? দেন। চরিত্রহীন তো আর কখনো ভালো মেয়ের স্বামী হতে পারে না। আপনি ডিভোর্স পেপারটা আমার বাসায় পাঠিয়ে দিন। ভাইয়া যদি এই যাত্রা বেঁচে যায়, তাহলে আমি কখনো তাদেরকে আপনার মতো মেয়ের কাছে আসতে দিব না। বাই।
এই বলে সেখান থেকে তানজিলা শুভকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার তার অবস্থা দেখে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার নিরাশ হয়ে বের হয়ে আসে। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের অবস্থা কেমন? সরি ম্যাডাম, আমাদের দ্বারা একে বাঁচানো সম্ভব নয়। আমরা তার মাথায় থাকা কাঁচের টুকরো বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। এখন আপনি দেখতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আপনার ভাইয়ের বাঁচা 5%-এর কম। আর হ্যাঁ, তাকে যদি আজকের মধ্যেই অপারেশন করা যায় তাহলে হয়তো বাঁচাতে পারে, নতুবা না। তানজিলা ভালো হাসপাতালে কোথায় নিয়ে যাবে? ঢাকা শহরে সব থেকে ভালো যেটা সেটাতে নিয়ে এসেছে। এখন তানজিলা মেয়ে হয়ে কোথায় ঘুরবে? তাকে তাকে নিয়েই বা যাবে কোথায়? এদিকে পিচ্ছি আদনান কান্না করেই চলেছে।